আমন্ত্রণ চ্যানেল 24 বিকেল 4টা খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। ছুটির দিনে সড়কে ঝরল 16 প্রাণ। সিলেটের ওসমানীনগরে 2 বাসের সংঘর্ষে নিহত হন 9 জন। আর বগুড়ার এরুলিয়ার দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 7 জনের। হাসপাতালে চিকিৎসাধীন আহত অনেকে। ছুটির দিন শুক্রবার সকালের যাত্রায় যখন নিদ্রাচ্ছন্ন অনেকেই, হঠাৎ বিকট শব্দ, আতঙ্ক আর আর্তনাদ চারপাশে। সিলেট থেকে ঢাকার পথে ইউনিক পরিবহনের বাস। কাশিকাপন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় বেঙ্গল পরিবহনের একটি বাসের সাথে। দুর্ঘটনায় নিয়ন্ত্রণহীন হয়ে সড়কের পাশে পড়ে যায় ইউনিক পরিবহনের বাসটি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধার তৎপরতায় একে একে বের করা হয় 7 যাত্রীর মরদেহ। গুরুতর আহতদের নেওয়া হয় উসমানী মেডিকেলে। সেখানে মৃত্যু হয় আরও 2 জনের। হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, শব্দ হয়েছে, শুনছি। শব্দ হওয়ার পরে দেখি যে এটার ভিতরে অবস্থা খুব খারাপ। 7:10 হবে মেবি। যাওয়ার পর হঠাৎ করে আপনার আমার বন্ধুর অবস্থা খুব সিরিয়াস, মারা গেছে। আমার বন্ধুর জন্য খুবই খারাপ লাগে। সরকার এই ব্যাপারে একটা ভালো পদক্ষেপ নেবে যেটা এ ধরনের ঘটনা না ঘটে। স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য কনসার্ন যে ডিপার্টমেন্টে দেওয়া দরকার, যার চোখের ইনজুরি বেশি, তার প্রাথমিক সেলাই টেলাই এগুলো ক্যাজুয়ালিটি থেকে দিয়ে ওই মানে যেখানে নাক কান গলার ইনজুরি সেটা ENT বিভাগে পাঠানো হয়েছে, যেটা চোখের সমস্যা সেটা চোখে পাঠানো হয়েছে। এর আগে ভোরে বগুড়াতেও ঘটে ভয়াবহ দুর্ঘটনা। সিল্কি বান্ধা এলাকায় নওগাঁগামী শাহ ফাতে আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় বৈদ্যুতিক খুঁটিতে। সেখানে দাঁড়িয়ে থাকা 3 দিনমজুর নিহত হন ঘটনাস্থলেই। আহত যাত্রী ও শ্রমিক সহ বেশ কয়েকজনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান আরও 4 জন। হঠাৎ থেকে একটা নাইট কোচ আসার পর পাংচার হয়ে যায় বামে থেকে গাড়ি ডানে যায়, একবার সবগুলো লোক নিয়ে চলে যায়। যখন জনগুলো তলে পড়বে ধরে খুব জোরে ব্রেক করছে, তখন গাড়িটা ঘুরে কামড়ার দিকে চলে গেছে। থাকার পর তো কেউ মারা গেছে আর কেউ বাঁচিয়েছে, কেউ হসপিটাল গেছে। গাড়িটার গতি বেশি থাকার কারণে এটা গাড়িটা ঘুরে গিয়ে আবার বগুড়ামুখী হয়ে যায়। আর এর কারণেই যারা পথচারী ছিল তারা দিক বিদিক ছুটাছুটি করার কারণে তারা গাড়ির নিচে অনেকে পদদলিত হয় এবং আহত এবং নিহত হয়েছে। দুর্ঘটনার পর বগুড়া নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। সানজিদা শান্তা, চ্যানেল 24। সংসদে সমাধান না করে রাজপথে সরকার সমালোচনা করা গণতন্ত্র নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর তেজগাঁওয়ে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি আহ্বান জানান সব পক্ষকে সহনশীল হওয়ার। বলেন, সরকারের মেয়াদ পূর্ণ করতে দেয়া হবে না এমন হুঁশিয়ারি ফ্যাসিস্টের আচরণ। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল, জবাবদিহিমূলক গণমাধ্যম নিয়ে এডিটর কাউন্সিলের সেমিনার, যেখানে অংশ নেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নানা পেশার প্রতিনিধিরা। সেমিনারে বক্তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। গুরুত্বারোপ করা হয় মুক্ত ও মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষায় স্বচ্ছ সম্প্রচার নীতিমালা তৈরির। ভাইব্রেন্ট মিডিয়া চাই এবং অলরেডি 6 মাস বা এরও আগে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশে আমি মনে করি যে খুবই একটা ফ্যান্টাস্টিক একটা স্বাধীনতা আছে। জনগণের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা স্থায়ীভাবে নিশ্চিত হয়। আমাদেরকে প্রথমে অধিকার অর্জন করতে হবে। সেই অধিকারটা হচ্ছে আমি জনগণের পক্ষে দাঁড়াবো এবং জনগণের কণ্ঠস্বর হয়ে আমি আমার অধিকার পাবো, ক্ষমতাকে প্রশ্ন করবার এবং যারা যারা প্রশ্নের আওতায় আসতে পারে তাদেরকে প্রশ্ন করব। পূর্বের মতো গণমাধ্যমের উপর সরকারের তরফ থেকে কোনো চাপ নেই দাবি করে তথ্যমন্ত্রী জানান, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। ফলে শুধুমাত্র সরকার বনাম সাংবাদিক তা না, মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ। সংসদে সমাধান না করে রাজপথে সরকারের সমালোচনা করা গণতন্ত্র নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আহ্বান জানান গণতন্ত্রের স্বার্থে সব পক্ষকে সহনশীল হওয়ার। টেকসই গণতন্ত্রের জন্য তো আপনার যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে, পাশ্চাত্যে 1000 বছর লেগেছে, 300, 400, 500 বছর লেগেছে। আমরা তো একটুতেই অস্থির। আমরা আপনার আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আপনারা অস্থির হবেন না, আপনারা ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। গণমাধ্যম এক হতে পারলে গণতন্ত্র টেকসই হবে বলেও জানান বিএনপি মহাসচিব। অল্প সময়ের মধ্যে সরকার সবকিছু ঠিক। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগের আর রাজনীতিতে ফেরার সুযোগ নেই। তারা অসংখ্য মায়ের বুক খালি করেছে, কিন্তু ক্ষমা চায়নি। বাগেরহাটে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দাবি জানান গণহত্যাকারীদের সাজা বাস্তবায়নের। আমরা মনে করি না এখন তারা রাজনীতিতে আসার উপযুক্ত, কারণ এই দেশের রাজনীতিকে তারাই হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, গুম হওয়া মানুষদের সকলে ফিরে আসেনি। এই অবস্থায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে চলে আসবে যে কোনো তুলসপথ লেগে, এটাই তাদের জন্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মধ্যে উঁকি ঝুঁকি দিলেও দেশের মানুষ তাদের গ্রহণ করবে না, কারণ তাদের মধ্যে অনুশোচনা নেই। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। শেখ হাসিনা দেশে ফিরে আইনের পথে হাঁটুক। ঝিনাইদহে মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, দেশের বিচার বিভাগের বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব। আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সিএনজি স্টেশনের গ্যাস সরবরাহ, তবে বাসাবাড়ির গ্যাস নিয়ে ভোগান্তির নিরসন হয়নি এখনও। রাজধানীর অনেক এলাকায় এখনও জ্বলছে না চুলা। মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, রামপুরা সহ কিছু এলাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা ব্যবহার করে রান্নার কাজ সারতে হচ্ছে। ভুক্তভোগীরা জানান, রাত 2টা-3টার দিকে কিছুটা গ্যাস আসলেও তা পর্যাপ্ত নয়। অনেকে রান্নার জন্য রাত জেগে থেকে অসুস্থ হয়ে পড়ছেন। এদিকে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। সিএনজি চালিত যানবাহনের চাহিদা মতো দেয়া হচ্ছে গ্যাস। ছুটির দিনে জুলাই স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে এসেছেন সব বয়সী মানুষ। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। যোগ দিচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, খুলে দেওয়ার দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী মানুষ এখানে এসে ভিড় করছেন, তারা কি বলছেন? মামুন, তারা যখনই এই জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের সামনে আসলো, তারা সেই 24 জুলাইয়ের যে স্মৃতি কথা, সেই সেটি স্বচক্ষে এখানে আসলে দেখার জন্য এসেছেন। শুধুমাত্র ঢাকার যে না, তার ঢাকার বাইরে থেকে, পাবনা থেকে, ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু মানুষ আজকে এই ছুটির দিনে এই জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে এসেছে। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ আজকে 2টা থেকে খোলার কথা থাকলেও জুলাই জাদুঘর 3টা নাগাদ খোলার কারণে মানুষ প্রথম দিকে কিছুটা বিপাকে ভোগান্তিতে পড়ে, কিন্তু যে আসলে জুলাই জাদুঘর দেখার অপেক্ষা সেই জিনিসকে ভুলিয়ে দেয়। এবং আমি এই মুহূর্তে জুলাই জাদুঘরের একদম ভেতরের সামনের যেই সবুজে মোড়ানো যেই ঘাসের চাদর রয়েছে, এবং এটি হচ্ছে যে সেই গণকবরের প্রকৃতি একটি
একটি রূপ দেখা যাচ্ছে, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে 1,500 যেই ছাত্র জনতা মারা গিয়েছিল, নানা পেশার মানুষ মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, তাদেরই একটি কবর এখানে আসলে রূপক আকারে দেখা হয়েছে। শুধু এই কবরই নয়, এই যে যে জায়গাটি একেবারে জুলাই জাদুঘরের প্রবেশ করে সামনের বিস্তীর্ণ সবুজে ঘেরা ঘাস এবং সেখানেই নানা ধরনের ভাস্কর্য কিন্তু দেখানো হয়েছে। একই সাথে এই যে জুলাই জাদুঘরে আসলে পিলখানার সেই চিত্র, সেই স্মৃতি, যেখানে 57 সৈন্য কিন্তু মারা গিয়েছে, একই সাথে জুলাইয়ে আনাস যেখানে মারা গিয়েছিল, একই সাথে সুজন যে দ্রোহের যাত্রায় সেলুট করেছিল, সেই সবই স্মৃতি যেন একটা মাঠে একটা জায়গায় এসে মিলিত হয়েছে, যেখানে মানুষ সেই জুলাইয়ের কথা মনে করে। মামুন, ধন্যবাদ আপনাকে। ছুটির দিনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ, জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। এ ছিল বিকেল 4টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।